একটা মানুষের ব্লগ করতে কয়টা ক্যামেরা লাগে? মোটো ব্লগ করতে দেখেন আমার বর্তমান অবস্থা। এই যে হচ্ছে হিরো 10, এটা হচ্ছে পরাগের। আর একটা দেখেন, এটা হচ্ছে হিরো 9, এটা তমালের, এটা আমি বর্তমানে ইউজ করি। আবার এই হচ্ছে আমার হিরো 5, যেটা দিয়ে আমি সব থেকে বেশি ব্লগ করছি। এই তিনটা ক্যামেরা আপাতত আমার কাছে, কিন্তু বাইরে যে লেভেলের বৃষ্টি হচ্ছে ব্লগ করার কোনো অপশনই নাই। ইনফ্যাক্ট গতকালকে একটা ব্লগ করছিলাম, যে ব্লগটা করার জন্য আজকে আবার ক্যামেরার সামনে আসলাম। গতকালকের যে ব্লগটা পাবলিশ আজকে হয়ে যাইতো, বাট পাবলিশ হয় নাই। কেন হয় নাই বলতেছি, ক্যামেরাগুলো রেখে নি। ঘটনাটা ঘটছে গতকালকে। আমি একটা বাইক নিয়ে, নতুন একটা বাইক, আপকামিং বাইক, যেটার প্রি বুকিং শুরু হয়েছে, ওইটা লঞ্চিং নিয়ে ছোটখাটো টুকটাক কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে একটা ছোট্ট ব্লগ করার কথা ছিল। বাসা থেকে বের হইলাম, পালসারে চড়ে খুলনা 7 নম্বর ঘাটে গেলাম, ক্যামেরায় কথাবার্তাও বললাম। বাট পরে বাসায় এসে যখন এডিট করতে যাই, তখন দেখি ভয়েস আসে নাই। পরে ক্যামেরার দিকে তাকিয়ে দেখি যে আমি মাইক্রোফোনটাই ক্যামেরার সাথে কানেকশন দিই নাই। প্রায় কিন্তু মোটো ব্লগারদের এই টাইপের ডিলেমা ঘটে। সো এটা আসলে ব্যাপার না, যদিও পেইনফুল। আজকে ভাবছিলাম আবার শুট করব, আজকে কোনো স্কোপই পাইনি। এত বেশি বৃষ্টি, মেঘ, একেবারে 1 মিনিটের জন্য বৃষ্টি কমছে না। সো রাইড করতে করতে যে ব্লগটা করার কথা ছিল, ভাবলাম যে হট এভার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এনজয় করতে করতে বারান্দায় বসে আপনাদের সাথে কথা বলি। ইয়েস, ব্লগের কন্টেন্টটা হচ্ছে হোন্ডা হর্নেট 2। সো ফার আই নো প্রি বুকিং অলরেডি স্টার্টেড ফর হোন্ডা হর্নেট 2, দিয়ে একটা ব্লগে দেখছি। অ্যান্ড দিস ইনফরমেশন মে নট বি 100% কারেক্ট। এ বিষয়ে আপনাদের যদি কারো 100% কনফার্ম নিউজ থাকে, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক, আজকে হোন্ডা হর্নেট 2 এই বাইকটার বিষয়ে টুকটাক কিছু প্রিভিয়াস ইমপ্রেশন বা প্রিভিয়াস ধারণা। ইনফ্যাক্ট গত 4-5 দিন ধরে আমি ইন্ডিয়ান অনেকগুলো ব্লগ দেখছি, ওই ব্লগগুলো থেকে আমি একটা ইমপ্রেশন নেবার চেষ্টা করছি যে হাউ দিস বাইক ক্যান বি, or how this bike is going to impress the bikers. So personally আমি এখন আমার কিছু ওপিনিয়ন শেয়ার করব। কেননা যারা প্রি বুকিং দিচ্ছেন, বাইকটার প্রাইস ফিক্সড হয় নাই, তারপরেও যদি কেউ প্রি বুকিং দিয়ে থাকেন, এটা কতটুকু ওয়াইজ হচ্ছে, বা এটা আসলে উচিত হবে কিনা, বা বাইকটা আসার পরে কেমন কি করতে পারে, এই টুকটাক বিষয়, প্রাইসিং কেমন কি হতে পারে, কবে নাগাদ লঞ্চ হতে পারে, ইনফ্যাক্ট এই বাইকটা ওভারঅলি কেমন হবে বাইকারদের জন্য, আমার এই বাইকটার সম্পর্কে এক্সপেকটেশন কি, এইসব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। চলেন হোন্ডা হর্নেট 2 এর প্রথমে বেসিক কিছু জিনিস জানি। স্পেসিফিকেশন পুরোটা বলবো না, এটা পরে যখন বাইক লঞ্চ করবে তখন বাইক চালাইতে চালাইতে ওই সময় কথা বললে একটা ফিল আসবে, এই জন্য তখন ডিটেলস বলবো। আপাতত ইন শর্ট একটু বলি। বাইকটা হচ্ছে এমন একটা সেগমেন্টে আছে, সিসি সেগমেন্টে, 184 সিসির বাইক। 200 সিসি সেগমেন্টে না, আবার 150 সিসি সেগমেন্টেও না, মানে মাঝখানে একটা জায়গা। এই সেগমেন্টে খুব কম বাইকই আসলে ভালো কোম্পানির প্লে করে। সো পসিবলি তারা একটা ডিফারেন্ট সেগমেন্ট ক্রিয়েট করে রাখছে, একটা ডিফারেন্ট মার্কেটে, যেখানে ও একা খেলতে পারবে, মানে খুব একটা প্লেয়ার থাকবে না, এরকম একটা জায়গাতে হোন্ডা হয়তো খেলতে চাচ্ছে, যে কারণে 184 সিসির এই বাইকটা লঞ্চ করছে। বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, আর বাইকটার ব্রেকিং প্রোফাইল হচ্ছে ঠিক হোন্ডা হর্নেট বাংলাদেশে 160 সিসির যেটা আছে ঠিক একই। ফ্রন্টের ডিস্ক হচ্ছে 276 মিলিমিটার, আর পেছনের ডিস্ক হচ্ছে 220 মিলিমিটার। 180 সিসি, 160 সিসি, একই ব্রেক প্রোফাইল। বাট ডিফারেন্সটা হচ্ছে হর্নেট 2তে কিন্তু ফ্রন্টে এবিএস আছে, মানে সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক হচ্ছে হোন্ডা হর্নেট 2। টায়ার প্রোফাইল নিয়ে অবশ্যই কথা বলতে হচ্ছে। হর্নেট 2 এর ফ্রন্ট টায়ার সাইজটা হচ্ছে 110/70। এখানে একটা টুইস্ট দিছে, সেটা হচ্ছে টায়ারটা চওড়া করছে বেশি, এবং টায়ারটার উচ্চতা কিন্তু 100/80 সেকশনের টায়ার থেকে কম। উচ্চতা আগে 100/80 সেকশন হর্নেটে যেটা ছিল, মানে 80 মিলিমিটার উচ্চতা, সেটা কমে এখন 77 মিলিমিটার হচ্ছে টায়ারটার উচ্চতা। আর রিয়ার টায়ার সাইজ একই আছে, হর্নেটের মতোই 140/70 সেকশনের টায়ার। সাসপেনশন নিয়ে কথা বলতে হচ্ছে। সাসপেনশন ফ্রন্টে যতটুকু ইন্ডিয়ান বাইকগুলোর ব্লগে দেখলাম, ফ্রন্টে যে ইউএসডি সাসপেনশন, এই ইউএসডি সাসপেনশনটার জন্য আমার মনে হয় আমার মতো অনেক বাইকারই হর্নেট 2 এর উপর স্পেশাল অ্যাট্রাকশন ফিল করছেন এই ইউএসডি সাসপেনশনটা। সোফার আমি ইন্ডিয়ান ব্লগগুলো থেকে দেখলাম এটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের, জাপানের শোয়া ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন, যেটা আবার বাংলাদেশে হিরো থ্রিলার 4বি যে সাসপেনশনটা ইউজ করছে, সেম ব্র্যান্ডের সাসপেনশনই হর্নেট 2তে আছে। আর রিয়ার সাসপেনশন অ্যাজ ইউজুয়াল মনোশক সাসপেনশন। আর বাইকটার সিট টাইপ হচ্ছে স্প্লিট সিট। আর সিটিং বিষয়ে একটু পরে কিছু অবজারভেশন শেয়ার করছি। আর বাইকটার ফুল সেটআপ, লাইটিং সেটআপ হচ্ছে এলইডি সেটআপ। পাওয়ার নিয়ে তো কথা বললাম না, হোন্ডা হর্নেট 2 এই বাইকটার পাওয়ার হচ্ছে 17 বিএসপি, আর টর্ক হচ্ছে 15.9 নিউটন মিটার। বাংলাদেশে 150 সিসির অনেক বাইকেই এই লেভেলের পাওয়ার টর্ক কিন্তু আছে। আর হর্নেট 2 এর সব থেকে বড় অ্যাট্রাকশন হতে যাচ্ছে এই ডিজিটাল মিটারটা।
এখন এই হোন্ডা হর্নেট টু নিয়ে কিন্তু আমার বিশেষ কিছু অবজারভেশন আছে। মার্কেটে না আসার আগে রাইড না করেই আমি কিছু অবজারভেশন দিচ্ছি। এই অবজারভেশন গুলো কিন্তু অ্যাডভান্স নেগেটিভ পয়েন্ট হিসেবে ট্রিট করা যাবে না। হ্যাঁ, ভালো অনেক কিছু আছে। পার্সোনালি আই এম সো ইন্টারেস্টেড অ্যাবাউট দিস বাইক। ইনফ্যাক্ট আমি চিন্তা করছি যে মেবি আই ক্যান গো ফর এ হোন্ডা হর্নেট, বাট আমি প্রি বুকিং দিয়ে হোন্ডা হর্নেট টু নিতে রাজি না। রাইড এক্সপিরিয়েন্স নিয়ে, ইউজার রিভিউ দেখে তারপরে আমি নেব। কেননা আমি হোন্ডা হর্নেট নিয়ে আমার মনে হচ্ছিল যে দ্যাট ওয়াজ এ রং ডিসিশন, কারণ হোন্ডা ব্র্যান্ডের সঙ্গে যে কোয়ালিটি আমি এক্সপেক্ট করছিলাম, আমি হোন্ডা হর্নেট থেকে ওই কোয়ালিটি ডেফিনেটলি পাই নাই। সো এই বাইকটা রাইড করে পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে প্লাস ইউজারদের এক্সপিরিয়েন্স ছাড়া এই বাইকটা আমি কিনতে এখনো রাজি নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই অবজারভেশন বা আমার কনসার্ন গুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে, যে পয়েন্টগুলো আমি চাই যদি ডেভেলপ করে হোন্ডা অথরিটি বাংলাদেশে নিয়ে আসে তাহলে অবশ্যই বাইকটা মার্কেটে ক্লিক করার মতো একটা জায়গায় আসতে পারে। অবজারভেশন নাম্বার ওয়ান, দ্যাট ইজ দ্য ব্রেকিং। হোন্ডা হর্নেট 160 যে এভিএস ভার্সনটা ছিল, যদিও পুরো খুলনাতে আমি এক পিসও পাই নাই, একটা রিভিউ করার জন্য খুঁজছিলাম, সো এক পিসও পাই নাই। এটা হচ্ছে আনফরচুনেট একটা ফ্যাক্ট, মানে বাইকটা চলে নাই। ঠিক সেম ব্রেকিং প্রোফাইল হচ্ছে 180 সিসির হর্নেট টুতে। অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশন ছিল যে ব্রেকিং প্রোফাইলে ফ্রন্টের ডিস্কটা অ্যাটলিস্ট 276 না হয়ে 300 যদি হইতো, আমার মনে হয় ব্রেকিংটা আরেকটু বেটার হইতো, বা আমাদের অ্যাটলিস্ট পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আর একটু বেটার হইতো। যেহেতু সিসি বেশি, এক্সপেকটেশনও একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। অবজারভেশন নাম্বার টু, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমি হোন্ডা হর্নেট 160 যখন ইউজ করছি, আমার ওয়াইফ সবসময় পিলিয়ন হিসেবে কিন্তু পেছনে বসা থাকতো। সেক্ষেত্রে আমি যখনই কোনো স্পিড ব্রেকার ক্রস করছি, সবসময় দেখছি স্পিড ব্রেকার একটা বাড়ি খায়। সেক্ষেত্রে আমি স্পিড ব্রেকার গুলো অতি সতর্কতার সাথে পার হইতাম। ইনফ্যাক্ট সোজা এইভাবে পার না হয় একটু কাত হয়ে পার হইতাম, যাতে করে স্পিড ব্রেকারের বাড়িটা না খায়, বাট অনেক সময় তারপরেও বাড়ি খাইতো। আর হোন্ডা হর্নেট টু ইন্ডিয়ান যতগুলো আমি কন্টেন্ট দেখলাম, ম্যাক্সিমামই বলছেন যে পিলিয়ন নিয়ে তারা যখন রাইড করছে স্পিড ব্রেকারে বাড়ি খাচ্ছে। এটা ডেফিনেটলি প্রবলেম, অ্যান্ড আই এম এক্সপেক্টিং হোন্ডা হর্নেট টু বাংলাদেশে যখন লঞ্চ হবে, এই প্রবলেমটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই প্রবলেমটা অ্যাটলিস্ট সলভ করে তারপরে বাংলাদেশে লঞ্চ করবে। কারণ আমরা যখন রাইড করি, পিলিয়ন আমাদের সঙ্গে অনেক সময়ই থাকে, সেক্ষেত্রে যদি স্পিড ব্রেকারে বাড়ি খায়, দ্যাটস ডেফিনেটলি এ প্রবলেম। অবজারভেশন নাম্বার থ্রি, দ্যাট ইজ পিলিয়ন কমফর্ট। হোন্ডা হর্নেট নিয়ে আমি যখন রাইড করছি, আমার যখন পিলিয়ন উঠাইছি, প্রত্যেকেই আমাকে একটা অবজারভেশন দিয়েছে যে দিস বাইকস পিলিয়ন কমফর্ট ইজ নট সো মাচ ওকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে আমার হর্নেট থেকে তারা এফজেডএস বা অন্য বাইকে, পালসার, ইভেন যে কোনো বাইকে আরো বেশি কমফর্ট ফিল করছে। অ্যাটলিস্ট হর্নেটে আমি যখন পিলিয়ন নিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পিলিয়ন স্যাটিসফ্যাকশনটা আমি 100% পাই নাই। তার মানে এটা বলছি না যে হর্নেটের পিলিয়ন সিটটা অনেক আনকমফোর্টেবল ছিল, বাট 100% কমফোর্টেবল ছিল না। সো ফর আমি ইন্ডিয়ান যতগুলো ব্লগ দেখলাম প্লাস সিট স্ট্রাকচার যতটুকু আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে 100% পিলিয়ন কমফোর্টেবল হবে না, জাস্ট লাইক হর্নেট 160R যেটা আছে এটার মতো। সো আমার কাছে মনে হয়েছে পিলিয়ন কমফোর্টটা আরেকটু ডেভেলপ করলে বাইকটা আরেকটু পিলিয়ন বান্ধব বাইক হইতো। যেহেতু হোন্ডা হর্নেট টু এটা একটা কমিউটার বাইক হিসেবে লঞ্চ হচ্ছে, সো পিলিয়ন কমফোর্টটা আরেকটু বেশি কনসিডার করা আমার মনে হয় উচিত ছিল। অবজারভেশন নাম্বার ফোর, দ্যাট ইজ গিয়ার বক্স প্রবলেম। ইন্ডিয়ান অনেক বাইকেরই ওনারশিপ রিভিউ দেখলাম অনেকগুলো, ওইখানে ম্যাক্সিমামই বলছে যে গিয়ার বক্সে তারা প্রবলেম ফেস করছে, মানে গিয়ার শিফটিং অতটা কমফোর্টেবল না। আমার মনে হয় যে এই জায়গাটা অ্যাটলিস্ট কারেক্ট করে হোন্ডার হর্নেট টু ভার্সনটা বাংলাদেশে লঞ্চ করা উচিত। গিয়ার শিফটিং আসলে স্মুথ না হলে রাইডের ক্ষেত্রে ডেফিনেটলি একটা প্যারা কাজ করে। আমি যখন গিয়ার শিফটিং করব, যদি খটখট করে একটা আওয়াজ হয়, যেমন হোন্ডা এসপিতে অনেকেই প্রবলেমটা ফেস করছেন, এসপি 125-এ। সো এই এসপি 125-এর গিয়ার বক্স প্রবলেম একইভাবে হর্নেট টুতেও নাকি অনেকে ফেস করছেন ইন্ডিয়াতে। সো সেম লেভেলের প্রবলেম আমি আশা করছি বাংলাদেশে হবে না, বাট যদি হয় ডেফিনেটলি দ্যাটস এ প্রবলেম। এবার কথা বলবো আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন নিয়ে, সেটা হচ্ছে স্পিড। এই বাইকটা কোম্পানি ক্লেম করছে, বা আমি ভিডিও দেখলাম, অলমোস্ট 30 সেকেন্ড লাগে 0 to 100 উঠতে। আর বাইক মানে যত যাই বলি, স্পিডিং কিন্তু ডেফিনেটলি একটা ফ্যাক্ট। সো যারা স্পিড লাভার আছে 180 সিসিতে, তারা কেন যাবে? কারণটা হচ্ছে তারা স্পিডে একটা প্রায়োরিটি কিন্তু পাইতে চায়, অন্য থেকে আগে আমার বাইকে 100 উঠবে, যে একটু এক্সিলারেশন বা একটু এক্সিলারেশন আর একটু বেটার হবে, এক্সপেকটেশনটা কিন্তু থাকে। বাট হর্নেট টু 180 সিসি বাইক হওয়া সত্ত্বেও ওই এক্সপেকটেশনটা কিন্তু, স্পিড বা টাইমিং এর এক্সপেকটেশনটা কিন্তু পূরণ করতে পারবে না। ইনফ্যাক্ট বাংলাদেশে এক্সিস্টিং 150 সিসি অনেক বাইকেই তার থেকে বেটার এক্সিলারেশন বা টপ স্পিড পেয়ে যাবেন। হর্নেট টু এর টপ স্পিড অ্যাভারেজ 125 থেকে 30 এই পর্যন্ত দেখলাম, যদিও টপ স্পিড বিষয় না, কারণ হোন্ডা হর্নেট বা এক্সব্লেড বাংলাদেশে যেটা আছে, এই দুইটা বাইকের একটা জায়গায় আমি সবসময় প্রশংসা করি, সেটা হচ্ছে যে পাওয়ার।
হাইওয়েতে এই দুইটা বাইক নিয়ে আপনি যখন ওভারটেক করতে যাবেন, পাওয়ারের কোনো ল্যাক করবে না, মানে এক্সট্রিম লেভেলের পাওয়ার ডেলিভারি দেয় হোন্ডা হর্নেট বা এক্স ব্লেড। সো এখানে ফ্যাক্ট হচ্ছে যারা পাওয়ার লাভার আছেন তাদেরকে এই বাইকটা আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে ওই লেভেলে অ্যাট্রাক্ট করতে পারবে না, যেহেতু স্পিড এক্সিলারেশনের টাইমিং এ মানে 150 সিসি বাইকের থেকে ইনফ্যাক্ট আগায় থাকছে, সেটাও অনেক ক্ষেত্রে না। সো 150 সিসি বাদ দিয়ে কেন মানুষ 180 সিসি নিবে? এখন এই কেনা না কেনা এগুলো কিন্তু প্রাইসিং এর উপরও ডিপেন্ড করছে। এখন বলছি এই বাইকটা আসলে কাদের জন্য রাইট হইতে পারে, হবে এটা বলছি না, যেহেতু বাইকটা এখনো মার্কেটে আসে নাই, সো 100% কনফার্মলি কোনো রিভিউ তো দেওয়া যাচ্ছে না। বাট সো ফর যতটুকু মনে হয়েছে, ইন্ডিয়ান অনেকগুলো ব্লগ দেখছি, এখনো পর্যন্ত যা আমার কাছে মনে হচ্ছে ওই ওপিনিয়ন থেকে শেয়ার করছি। ফ্যাক্ট নাম্বার ওয়ান, যারা প্রি বুকিং দিচ্ছেন আসলে তারা হোন্ডা লাভার, যে কারণে বাইকটা সম্পর্কে জেনে না বুঝে বাইকটা সম্পর্কে অ্যাডভান্স কোনো ইমপ্রেশন ছাড়াই এই বাইকটা কিন্তু তারা প্রি বুকিং দিয়ে দিচ্ছেন, বিকজ দে লাভ হোন্ডা সো মাচ, মানে ব্লাইন্ডলি তারা হোন্ডার উপর ফ্যান। দ্যাট ইজ ওকে, অ্যান্ড আই ওয়াজ অলসো সেম টাইপ অফ ক্রেজি ফর হোন্ডা। বাট হোন্ডা হর্নেট থেকে আমার যে লার্নিংসটা হয়েছে, ওই লার্নিংস এর পরে আসলে হোন্ডার উপর অ্যাটলিস্ট আমি ওইভাবে ট্রাস্টটা করতে পারি না। ওই ট্রাস্টটা হোন্ডা আসলে আমাকে দিতে পারছে বলে আমার মনে হয় না। হটেভার, যারা প্রি বুকিং দিচ্ছেন দ্যাট ইজ ওকে, বাট আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট বাইকটা আসুক, আসার পরে নিজে প্র্যাকটিক্যালি দেখেন, রাইড করেন বা কিছু ওনারশিপ রিভিউ নেন, তারপরে বাইকটা কেনেন। আদারওয়াইজ কেনার পরে হয়তো পস্তাইতে হইতেও পারে। বাট সোফার আমার কাছে মনে হয়েছে হোন্ডার বাইক তো অনেক বেশি খারাপ হওয়ার পসিবিলিটি কম। বাট এই ছোট ছোট বিষয়গুলো যেগুলো অবজারভেশন হিসেবে শেয়ার করলাম, এই বিষয়গুলো যদি হোন্ডা ডেভেলপ করে নিয়ে আসে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা মার্কেটে ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি। কারণ হোন্ডা হর্নেট টু আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসিং এ আসবে, সোফার অনেকে বলছে 3 লাখ 2,90,000, বাট আমার কাছে মনে হচ্ছে 2,70,000 থেকে 80 এই রেঞ্জে যদি প্রাইস হয়, সেই প্রাইসটা হবে জাস্টিফাইড। বাট 2,80,000-এর উপরে যদি হোন্ডা হর্নেট টু এর প্রাইস হয়, সেটা মনে হবে ওভার প্রাইসড, এবং সেক্ষেত্রে বাইকটা মার্কেটে কতটুকু ক্লিক করবে সেটা নিয়ে আমার ডাউট আছে। বাট 2,60,70,000-ও কিন্তু হয়ে যেতে পারে, কারণ হোন্ডা যতটুকু আমার অবজারভেশন, হোন্ডা কিন্তু জাপানিজ সুজুকি বা ইয়ামার সাথে বাংলাদেশে কম্পিট করে না। হোন্ডা কম্পিট করে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে, টিভিএস, পালসার, তাদের সাথে। সো ওদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার মনে হয় একটা প্রাইসিং করবে, সেক্ষেত্রে 2,70,000-75,000 এই রেঞ্জেই দাম হবে। এখন যদি কোশ্চেন করেন আশিক ভাই আপনি কি হোন্ডা হর্নেট টু কিনবেন, একটু আগেই বলছি যে আমি বাইক দেখে শুনে রাইড না করে এবং রাইডারের এক্সপিরিয়েন্স না জেনে একটা বাইক কোনোভাবেও কিনবো না। এবং আমার সাজেশন আপনাদের জন্য সেম, একটা বাইক অ্যাডভান্সলি ব্লাইন্ডলি কিনে অনেকেই কিন্তু পস্তান, পরে মনে হয় যে না এই বাইকটা আসলে আমার কেনা ঠিক হয় নাই। অনেকেই ব্র্যান্ড দেখে আগানো, কিন্তু একটা ব্যাপার আমি সবসময় একটা কথা বলি যে মোল্লাবাড়ির সব মেয়ে কিন্তু জান্নাতি হয় না। সো একটা জাপানিজ কোম্পানির বা ভালো ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলই যে ভালো হবে এটা কিন্তু নাও হইতে পারে। সো নিজে এক্সপিরিয়েন্স নিয়ে, কিছু রাইডারের এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে একটা বাইক কেনার ডিসিশন নেওয়া উচিত। অলমোস্ট 3 লাখ টাকার একটা ফ্যাক্ট থাকে, সো 3 লাখ টাকা তো আসলে অনেক বিষয়। আর এখন বাংলাদেশের অ্যাসপেক্টে যদি বলি, যারা এদিক সেদিক করে একটু টাকা পয়সা ইনকাম করতে, তারা যেহেতু একটু গর্তে আছে, পলায় আছে, কেউ জেলে আছে, এখন যারা বাইকটা কিনবেন তাদের নিশ্চয়ই একটু কষ্টের টাকা। সো এই কষ্টের টাকা দিয়ে একটা জিনিস কেনার আগে অনেকবার ভেবে চিনতে বা প্র্যাকটিক্যালি একটা ডিসিশন নেওয়া উচিত। আমি বলছি না আপনি প্রি বুকিং দিয়েন না, আমি বলছি না বাইকটি কিনেন না, বাট জেনে শুনে জাজ করে বুঝে তারপরে একটা বাইক কেনার ডিসিশন নেওয়া উচিত। বিকজ ইটস নট অনলি অ্যাবাউট মানি, ইটস অলসো অ্যাবাউট প্যাশন, ইটস অলসো অ্যাবাউট কমফোর্ট, স্যাটিসফ্যাকশন অ্যান্ড এ হোল লট অফ থিংস। ইনফ্যাক্ট বাইকিং ইজ এ প্যাশন। সো আপনি যে বাইকটা কিনছেন, ওই বাইকটা যদি আপনার প্যাশন ক্রিয়েট না করতে পারে, আপনার প্যাশনের সঙ্গে না যায়, আপনি যে বাইকটা কিনবেন ওই বাইকটা চালানোর সময় যদি আপনি বাইকটাকে এনজয় না করেন, আপনি দূর থেকে বাইকটা দেখে যদি আপনার বাইকটা ভালো না লাগে, বুঝবেন দ্যাট ওয়াজ ইউর রং চয়েস।